আগামী ৫ আগস্ট জাতীয় সংসদের সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ উপলক্ষে দেশ জুড়ে ছাত্র জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। কথা বলছি আগামী কালকে কি ঘিরে বাংলাদেশ এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে, টেনশন আছে। হাজার হাজার গোয়েন্দা বিভাগ, আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে, এনএসআই, ডিজিএফআই, যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকেই আগামী কালকের জন্য সচেতন। কারণ ৫ই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে। আওয়ামী লীগের এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা, গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে। দেখছেন অপরাধীর বিচার কিভাবে হয়, স্বৈরাচার শাসকের বিচার কিভাবে হয়, এভাবেই বিচারটা হবে। এটা একটা স্যাম্পল বললো ওরা, কিন্তু এটা বলছে যে আমরা অত নিষ্ঠুর বিচার চাই না, আমরা চাই বর্তমান যুগের একটা বিচার। আর এই বিচারটা এই জন্য দরকার, এই দৃষ্টান্ত স্থাপন করার এত বেশি জরুরি এই জন্য যে আগামীতে যেন আর কেউ স্বৈরাচার শাসক হয়ে উঠতে না পারে। ঠিক আছে না ভাই? খুবই দরকার। হ্যাঁ, তবে একটা কথা আছে ভাই, দেখেন এত কিছু হওয়ার পর, এত প্রমাণ দেওয়ার পরও দেখবেন আমাদের টক শোতে আমাদের কিছু বুদ্ধিজীবী আয়সা ওই যে কিছু কথা বলবে ইনায়া বিনায়া, আসলে ওরা সফট আওয়ামী লীগ। সফট আওয়ামী লীগ। শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গণসমাবেশ ব্যর্থ। শাহবাগের ছাত্র দলের নানান গণসমাবেশের নানান রহস্য, গোপন অনেক বিষয় মূলত ফাঁস হয়ে গিয়েছে, ধরা পড়ে গিয়েছে। আগামী ৫ অথবা ৮ আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করতে পারেন বলে জানিয়েছে একাধিক সূত্র। তবে ঠিক কোন দিন এবং কখন ভাষণটি দেয়া হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের ৪র্থ তফসিলের মাধ্যমে স্বীকৃতি দিবে বিএনপি। যে কোনো সময়ে সনদে স্বাক্ষর করতে প্রস্তুত তারা। ইসি জানিয়েছে এবারে নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে রমজানের আগেই ভোট শেষ করার। এজন্য সময় হিসেব করে ফেব্রুয়ারির প্রথম দিকে ভোট আয়োজনই সবচেয়ে যৌক্তিক ও কার্যকর মনে করেছে কমিশন। বিশেষ করে ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করতে আগ্রহী ইসি। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকের দিনটা একটু ভিন্ন রকম দিন ছিল। এই দিনে সবচেয়ে বেশি মনে পড়তেছে আমার আল্লামা সাইদি হুজুরকে। কারণ উনি আল্লাহর কাছে মুনাজাতে, ওইটা ভিডিও আছে আপনারা দেখছেন নিশ্চয়ই, যে আল্লাহ আমাকে যারা কলঙ্কিত করলো, আমাকে যারা অপবাদ দিল, তাদের বিচার তুমি করবা, এই মাটিতে, বাংলার মাটিতে করতে হবে, এরকম একটা দাবি জানাইছিল আল্লাহর কাছে। দেখেন সেটা সত্য, আজকে বিচার তো শুরু হইল, তাই না, এই বাংলার মাটিতে। এবং এমন একটা বিচার, যে বিচার ইতিহাসের পাতায় লেখা থাকবে। ভিতরে কি হচ্ছে আমরা বাইরে বসে দেখতে পাচ্ছি, প্রবাসী ভাই বোনেরা সবাই দেখছে, কিন্তু সরাসরি আজকে থেকে শুরু হয়ে গেল আমাদেরকে সঙ্গে নিয়ে গত 16 বছর কি কি হয়েছে সমস্ত প্রমাণ তো দেওয়াই আছে। শুধু এগুলো আবার তুলে ধরা, আমাদেরকে জানানো, জনগণকে জানানো। ওইখানে তো লাইভ ক্যামেরা চলতেছে ভাই, সারা পৃথিবী থেকে দেখতেছে, এবং উনিও দেখতেছে কিন্তু দিল্লি থেকে। হ্যাঁ, উনি নিশ্চয়ই আজকে মন ভৈরা দেখবে। এই বিচার ট্রাইব্যুনালেই কিন্তু আল্লামা সাইদি হুজুরের বিচার হয়েছিল। ওনাকেও ফাঁসি দিতে চাইছিল, দিতে পারে নাই। এর আগে আল্লাহ ওনার ইচ্ছা মতো নিয়ে গেছে। হ্যাঁ, ওনারা ফাঁসিতে ঝুলাইতে পারে নাই। আল্লামা সাইদি হুজুর ভাই যা বলে তা সত্য বলে ভাই, বিশ্বাস করেন। দেখেন উনি একটা টাইমে বলছিল জঘন্য কণ্ঠ পত্রিকা, কণ্ঠের মতো জঘন্য কণ্ঠে যুগান্তর পরিণত হোক, জাতি তা চায় না। যুগান্তরের রিপোর্টার কি রিপোর্ট করলেন আপনি যা লিখেছেন আমি তা পড়ছি। সাইদি বলেন এ সরকারকে জালিম সরকার আখ্যায়িত করে বলেন, আগুন নিয়ে খেলা করবেন না, বেশি বাড়াবাড়ি করলে পিটিয়ে দিল্লিতে পাঠাই দেব। এই লক্ষ জনতা সাক্ষী দেন, সরকারকে পিটাইয়া দিল্লি পাঠাবে, এই কথা আমি বলেছি। আগুন নিয়ে খেলবেন না, তাহলে আপনাদেরকে পিটাইয়া দিল্লিতে পাঠিয়ে দেবো, এরকম নাকি বক্তব্য দিছে। উনি সবাই সামনে বলতেছিল যে আমি যেসব কথা বলি সবই তো রেকর্ড হয়, কোথায় এই প্রমাণ, কোথায় পাইলেন আপনারা প্রমাণ, আপনারা যে পত্রিকায় লিখলেন এই প্রমাণটা কোথায়? একবারে পত্রিকা নিয়ে মজলিসে সবাইকে দেখাচ্ছিল ভাই। দেখেন দেরিতে হইলো, কিন্তু সেই বিচারটা গতকালকে রাত্রে হয়ে গেল। পত্রিকার ভিতরে ওনারা নিজেরাই ভাই একটা ছোটখাটো অভ্যুত্থান করে ফেলাইছে। ওই পত্রিকাতে যেসব সাংবাদিকরা ছিল, ওই সাংবাদিক ভাইরা প্রতিবাদ করছে। কি প্রতিবাদ শুনবেন? কি প্রতিবাদ জানেন?
ওনারা দেখতে পাচ্ছে গত 1 মাস বা আরো কিছু বেশি সময় ধরে ভারত থেকে কিছু লোকজন এই পত্রিকাটাকে কন্ট্রোল করতেছে। এবং এই যে আগস্ট মাস শোকের মাস, ওই যে 15ই আগস্ট বঙ্গবন্ধু, ওই শোকের মাস, এবং ওই শোকের মাস নিয়ে কি কি লিখতে হবে, কি কি করতে হবে, সবকিছুই নাকি কন্ট্রোল হচ্ছিল ওদিক থেকে। এটা দেখার পর তারা প্রতিবাদ করছে। মাঝ রাইতে তো ভাই রাস্তায় বাইরে হয়ে গেছে, এবং আপনারা দেখছেন লাইভ চলতেছিল, প্রতিবাদ চলতেছিল। এইভাবেই সব জায়গায় প্রতিবাদ চলবে ভাই। কারণ কি জানেন, এই পত্রিকার কিছু প্রবলেম আছে। ধরেন আমি একজন ধনী লোক, আমার 1000 কোটি টাকা আছে, আমার অনেক রকম ব্যবসা আছে, এর মধ্যে ধরেন আমার একটা ডায়মন্ড ব্যবসাও আছে। ওইখানে কিন্তু আমি ডায়মন্ড স্মাগলিং করি। আর এগুলা পত্রিকা আসে না কেন? কারণ আমি নিজেই 5-6টা পত্রিকার মালিক। আমার যখন বিজনেস চালু করছি তখনই আমি মাথায় নিয়ে নিছি 5-6টা পত্রিকা বাইর করবো। 5-6টা পত্রিকার মধ্যে 1000 লোক তো কাজ করবে, আর ওইখানে না হলে তো 200-250 সাংবাদিক আমার হাতের মুঠায় চলে আসবে। ওরা কি আমার বিরুদ্ধে লিখবে যে আমি ডায়মন্ড স্মাগলিং করি? কোনোদিনই লিখবে না। অন্য কেউ লিখলেও ওরা ডিফেন্স দিবে যে না, ওনাদের সমস্ত কাগজপত্র আছে, আমরা নিজেরা দেখছি। এভাবে কিন্তু মালিককে তারা বাঁচাবে না ভাই, বাঁচাবে। ধরেন আমি মালিক, আমার 5-6টা পত্রিকা, আমার এত ব্যবসা, আমার যে পণ্যগুলা, এগুলোর পাবলিসিটি আমি কোথায় করুম? আমার পত্রিকাতে কোনো অসুবিধা আছে? অন্য পত্রিকাতে দিতে হইতো, এখানে আমার টাকা দিতে হইতো, এখানে টাকা দিতে হচ্ছে না। চারিদিক থেকেই তো আমার লাভ, বুঝছেন না? এই যে একটা সিস্টেম, এই সিস্টেমটাকে কি ভাঙা দরকার না? একদম ভাঙা দেওয়া উচিত ভাই। একটা মালিকের 5টা-6টা পত্রিকা থাকবে কেন? 3টা-4টা চ্যানেল থাকবে কেন? এই পত্রিকার সংস্কারটাই সবচেয়ে আগে করা উচিত ভাই। হ্যাঁ, এই জায়গায় আগে সংস্কার করা উচিত, এবং এটাও হবে বললেই তো জনকণ্ঠে অফিসে এই প্রতিবাদটা হয়েছে। জেগে উঠতেছে না ভাই, জেগে উঠতেছে। দেখেন আগে তো এরকম জেগে উঠে নাই সাংবাদিকরা, এরকম প্রতিবাদ করতে দেখেন নাই, এখন প্রতিবাদ হচ্ছে। তার মানে কি এই সিস্টেমটাকেও ভাঙতে হবে। সংস্কারের মধ্যে এই যে পত্রিকার মালিকদেরকেও আনতে হবে। একজন মালিকের এত পত্রিকা রাখা যাবে না। এত পত্রিকা রাখা মানে কি জানেন? ওই মালিকের সঙ্গে ওই যে স্বৈরাচার সরকার হাত মিলায় ফেলায়, যে এর কাছে 6-7টা পত্রিকা আছে, এরা হাতে রাখো, তাহলে সরকারের কোনো দুর্নাম আর পত্রিকায় আসবে না। আবার সরকারি ওই যে পাবলিসিটি পায়, বিজ্ঞাপনগুলো পায় সরকারি, দেখেন চারিদিক দেয় লাভ, 5 আঙ্গুলে ঘি। হ্যাঁ, যার জন্য গত সরকারের সময় দেখছেন না, সাংবাদিকরা সামনে বসে চামচামি করতো, যারা ইসকা পালায় আছে, জেলে আছে। যাই হোক, বিচারে চলে আসি ভাই। বিচার তো দেখেন শুরু হয়েছে, দৃশ্যমান হয়েছে না? ইউনূস স্যার বলছিল না দৃশ্যমান হবেই? দেখেন দৃশ্যমান হয়ে গেছে। আমরা তো আজকে দেখতে পাইলাম নিজের চোখে যে বিচার চলতেছে। আগামীকাল ওই পুলিশ অফিসার চৌধুরী মনির না কি যেন নাম, উনার কথা শুনতে পাবো আমরা আগামীকাল। এমনই তো শুনছিলাম এর আগে, দেখি না উনি কি বলে, সরাসরি তো দেখাইবার কথা ভাই। বিচার কার্য যখন শুরু হয়েছে, যে একটা রায়ও চলে আসবে। বললাম না, গত 1 বছর আগে থেকেই বিচারের কাজ শুরু হয়ে গেছিল, প্রমাণাদি সব দিয়ে দিছে, অল অডিও ভিডিও সব জমা পড়ে গেছে ভাই। এখন শুধু বয়ান দিয়া, আমাদের সঙ্গে নিয়া, জনগণকে সঙ্গে নিয়া বিচার করা, এটাকেই বলে জনতার আদালত। হ্যাঁ, এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল, এটার আরেক নাম জনতার আদালত, যেহেতু আমরা লাইভে সবকিছু দেখতে পাচ্ছি। দেখেন এদিক দিয়ে আরেকটু সুখবর আছে। এই যে আজকের শহীদ মিনার, এই শহীদ মিনার কিন্তু ছিল ছাত্র দলের অধীনে, ওদের মিটিং করার কথা ছিল, কিন্তু বোঝাপড়ার মধ্যে ওনারা সরে গেছে, ওনারা শাহবাগে চলে আসছে। এই জন্য নাহিদ ইসলাম কিন্তু ধন্যবাদ জানাইছে। আজকের আয়োজনের মধ্যে ভাই চরম সত্যি কথা, শাহবাগে ভাই জনতার স্রোত ছিল। ছাত্র দলের এত ছাত্র আগে আমি দেখি নাই, কিন্তু ছাত্র দল যেভাবে অ্যারেঞ্জমেন্ট করছে, এনসিপি ততটা করতে পারে নাই। এর পিছনে কারণ কি? এর আগে শুনছিলাম আমি, শিবিরের সাথে একটু গ্যাঞ্জাম লাগছে তাদের। ওই এফেক্টটা পড়লো কিনা খেয়াল করে দেখেন তো। নরসিংদীতে যেভাবে দেখছি আয়োজন, হায় ওই আয়োজনটাও তো দেখলে ভালো লাগতো। এই যে নরসিংদীতে এনসিপি গেল, বিশাল আয়োজন ছিল তো, বিশাল। ওরকম একটা বিশাল আয়োজন কিন্তু আজকে ছিল না। শাহবাগের মঞ্চ থেকে এবং শহীদ মিনারের মঞ্চ থেকে যে কথাগুলা বলা হয়েছে, সব কথাগুলা একটা সাইডে রেখে একটা কথা আমি সামনে নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে, গত সরকারের বিরুদ্ধে 2টা দলই একই জায়গায়, অর্থাৎ ফেসিবাদের বিরুদ্ধে 2 দল একই জায়গায় অবস্থান। এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে। বিএনপি তো ভাই 16 লক্ষ মামলা ছিল, 60,000 আসামি ছিল, বা এর চেয়ে বেশি ছিল ভাই। যারা ঘরে ঘুমাইতে পারে নাই, দৌড়ের উপরে ছিল, তারাই তো জানে 16টা বছর কিভাবে কাটাইছে। তার মানে কি, এতদিন পর আমরা আইসা ফাইনাল হইলাম যে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে বাংলাদেশের সব দল। এখন দেখেন রাজনীতি করতে গেলে দ্বিমত কথা হবে, এর বিরুদ্ধে বলবে, এর বিরুদ্ধে বলবে, এগুলো কোনো ব্যাপার না। একটা ব্যাপারে তো এক জায়গায়, তাই না? দেখেন আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে আজকে দেখতেছিলাম, বলতেছিল এই ইংল্যান্ডে কোনো একজন স্বৈরাচার শাসক ছিল, আজ থেকে 800-900 বছর আগে। তার বিচার কিভাবে হয়েছে শুনবেন, গা শিরে উঠে ভাই। ওই লোক বিচারের আগেই মইরা গেছিল, বুঝছেন, কবর দেওয়া হয়ে গেছিল। কিন্তু বিচারের রায় কি হয়েছে জানেন? ওকে আবার কবর থেকে তোলা হোক, ওকে কবর থেকে তুইলা আবার ফাঁসি দেওয়া হয়েছে। তারপর ওর মাথার খুলির মধ্যে রড ঢুকাইছে, রড ঢুকায়া শহরে ঝুলাই রাখছিল, 20 বছর ঝুলাই রাখছিল।
তারপরে বুঝছেন ওই যে বাতাস লাগতে লাগতে হাওয়ায় হাওয়ায় ক্ষয় হইতে হইতে আর কিছুই ছিল না, যেটুক ছিল ওইটুক কবর দিছে। দেখছেন অপরাধীর বিচার কিভাবে হয়, স্বৈরা শাসকের বিচার কিভাবে হয়, এভাবেই বিচারটা হবে। এটা একটা স্যাম্পল বললো ওরা, কিন্তু এটা বলছে যে আমরা অত নিষ্ঠুর বিচার চাই না, আমরা চাই বর্তমান যুগের একটা বিচার। আর এই বিচারটা এই জন্য দরকার, এই দৃষ্টান্ত স্থাপন করার এত বেশি জরুরি এই জন্য যে আগামীতে যেন আর কেউ স্বৈরা শাসক হয়ে উঠতে না পারে। ঠিক আছে না ভাই, খুবই দরকার। হ্যাঁ, তবে একটা কথা আছে ভাই, দেখেন এত কিছু হওয়ার পর, এত প্রমাণ দেওয়ার পরও দেখবেন আমাদের টক শোতে আমাদের কিছু বুদ্ধিজীবী আয়সা ওই যে কিছু কথা বলবে ইনায়া বিনায়া, আসলে ওরা সফট আওয়ামী লীগার, এদের হাত ধরেই হয়তো একদিন আওয়ামী লীগ আসবে। এরাই বাঁচায় রাখবে আমাদের মাঝে, বাঁচায় রাখুক ভাই। যার যে কাজ করুক, এই সরকারের সবচেয়ে বড় গুণ কি জানেন? সবাইকে কথা বলতে দিছে, স্বাধীনতা দিছে। আপনি মিথ্যা কথা বলেন, কোনো প্রবলেম নাই, কিচ্ছু বলবেন না আপনাকে। আর এই সরকারের অর্জন কি ভাই? আর এই সরকারের ভাই অর্জনের কথা বললে কি করুন বলেন? কেউ তো বিশ্বাস করে না। যেমন ওই যে 35% শুল্ক আমাদের উপরে চালাই দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প, সেটাকে কমায়া 15% কমাইছে, কমায়া 20-এ আনছে। 20-এ আনার পর আপনারা খুশি হবেন না? যখন এটা 35 ছিল তখন বলতেছিল ইউনূস সরকারকে ট্রাম্প পছন্দ করে না, ইউনূস সরকারের কোনো দাম নাই, কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্য টিকা থাকবে, এরকম হুঙ্কার দিতেছিল বিভিন্ন টক শোতে। কিন্তু 15% কমায়া যখন 20% নিয়ে আসলো, তখন তো আর কোনো কথা বলতেছেন না আপনারা, একদম বোবা চুপ। এটা ইতিহাস ভাই, এরকম অনেক কাজ করছে এই দেশে ভাই, অনেক কাজ করছে। সবচেয়ে বড় কাজ করছে কি জানেন? গত 1 বছরে তো কয়েক লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে যেত, সেটা হয় নাই। রিজার্ভে হাত দিতে হয় নাই। বিদেশি ভাইরা ভাই বোনরা সমানে টাকা পাঠাইতেছে, ডলার পাঠাইতেছে, রেভিনিউস বাড়তেছে, রিজার্ভ বাড়তেছে ভাই। দেশ ভালোর দিকে আছে, আরো ভালো দেখতে পাবেন। একটু 5ই আগস্ট, আজকে 4 আগস্ট, আগামীকালকে 5ই আগস্ট, ঐতিহাসিক 5ই আগস্ট 2024-এর এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলের রাতের ভোট দিনের ভোট বিভিন্ন ভোটের অবসান ঘটেছিল। বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় অংশ জেগে উঠেছিল। আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী থাকার পরেও মানে মানসিকভাবে দুর্বল হয়ে গেছিল। এক শেখ হাসিনার পলায়নে বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে, মাঝে মাঝে আমাদের দেখতে হয় হেলমেট পরে রাতের আধারে 15 জন একটা মিছিল দিচ্ছে, বৃষ্টির দিনে রাস্তার মধ্যে খালি রাস্তায় হঠাৎ করে একটা মিছিল, অথবা কাক ডাকা ভরে 15-20 জন দৌড়ের উপর মিছিল দিচ্ছে। আমরা বুঝতে পারি এই দেশে আওয়ামী লীগ আছে। কেন আসলে এই পরিণতি হলো? এটার জন্য দীর্ঘ ইতিহাস, অনেক কিছুই ঘটছে, আর যে কোনো সাম্রাজ্যের পতন হয়। তো পতন থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো, সেগুলোকে আমরা নিচ্ছি, এই দেশের মানুষ নিচ্ছি না। 1971-এ জামাতের শত বিতর্কিত ভূমিকার পরেও আজ পর্যন্ত জামাতের প্রত্যেকটা কর্মী তারা মনে করে 71 সালে বাংলাদেশ বিরোধিতা জামাতের রাইট ছিল। আওয়ামী লীগ সরকার যাই করছে, যত জুলুম অত্যাচার করছে, আওয়ামী লীগের 98% কর্মীরা মনে করে শেখ হাসিনা সঠিক ছিল, তিনি যা করছেন এটা সঠিক। এই টেন্ডেন্সির কারণে বাংলাদেশ সামনের দিকে যাইতে পারে না। কথা বলছি আগামী কালকে কি ঘিরে বাংলাদেশে এই মুহূর্তে সরকারের মধ্যে উত্তেজনা আছে, টেনশন আছে। হাজার হাজার গোয়েন্দা বিভাগ, আমাদের পুলিশের যত ডিপার্টমেন্ট আছে, এনএসআই, ডিজিএফআই, যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকেই আগামী কালকের জন্য সচেতন। কারণ 5ই আগস্ট ঘিরে বড় ধরনের একটা পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের, এমনটা দাবি করেছে বিভিন্ন সংস্থা, গোয়েন্দা মন্ত্রণালয় আর বিভিন্ন যে সেক্টরগুলো আছে। আর এই দিনটাকে ঘিরে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারের আপনার বিভিন্ন অভিযান চলছে। আমি যদি বলি, এদিনে আওয়ামী লীগ বড় কোনো ঘটনা ঘটাবে আর সেই নাশকতাকে ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। আপনার 3 আগস্ট থেকে 24 ঘন্টায় শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বিভিন্ন এলাকায় কার্যক্রম মানে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে 21 জনকে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গ্রেফতার চলছে। কেন? গেল 2 থেকে 3 দিন আগে আমরা একটা নিউজ দেখছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের একটা বড় ধরনের কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে, আর এটাকে লিড করছেন খোদ ভারতে থাকা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আমাদের সেনাবাহিনীর একজন মেজরের নামও কিন্তু কানেক্টেড হচ্ছে, যিনি গ্রেপ্তার হচ্ছে, এবং তার স্ত্রী এসপিও কিন্তু এই মুহূর্তে জিজ্ঞাসাবাদে আছেন। তো এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে একটা ভয় তো আছে, আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ উঠতে পারে। আবার গোপালগঞ্জে এনসিপির সাথে যা ঘটছে, এগুলো দেখার পরে ভয়ের জায়গাটা কিন্তু থেকেই যায়। আর সবসময় আওয়ামী লীগ একটা দুঃস্বপ্ন হিসাবে এনসিপি বা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা আছেন তাদের স্বপ্নে কিন্তু বিরাজমান। আবার শেখ হাসিনার যেই ডাইনি মার্কা ছবি টবি পাবলিক আঁকে, এটি দেখলে এমনি তো ঘুমের মধ্যে অনেকের ভয় লাগে। আর যারা শেখ হাসিনার এই ক্ষমতা থেকে সরাইছে বা বিভিন্ন প্ল্যানিংয়ে কানেক্টেড ছিল, স্বাভাবিকভাবে তারা হয়তোবা আরো একটু বেশি ভয় পায়। যাই হোক, এই ভয়কে জয় করার জন্য সারা বাংলাদেশে সরকারের বিশেষ অভিযান চলছে এবং চলবে। আগামী 5ই আগস্ট আপনারা জানেন যে জুলাই সনদ ঘোষণা করা হবে, আর এই জুলাই সনদে অনেক কিছু কানেক্ট থাকবে। আর এই জুলাই সনদ ঘোষণাকে বা উপস্থাপনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে সারা বাংলাদেশকে ঢাকা হচ্ছে। যে কোনো জায়গায় 2 জন 4 জন 5 জনের বৈশা মিটিং, গোয়েন্দা তথ্য কিন্তু চলে আসতেছে। এমনকি প্রযুক্তির মাধ্যমেও নজরদারি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যত রকমের গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সবগুলো কিন্তু নজরদারিতে আছে। কেন? যেন আওয়ামী লীগ কোনোভাবে বড় ধরনের ঘটনা ঘটাইতে না পারে। আমাদের পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সেটি মোকাবেলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সরকার। আর এছাড়া আরো বিভিন্ন জায়গাতে যে সারা বাংলাদেশ থেকে ঢাকাতে বিভিন্ন নেতাকর্মীরা ঢুকতে পারে, আওয়ামী লীগের ঢাকাতে একটা বড় ধরনের ঘটনা ঘটাবে, সেই আশঙ্কা থেকে কিন্তু এই অভিযান চলমান আছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য
বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।